আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। সম্ভাব্য হত্যা চেষ্টা থেকে রক্ষা, ট্রাম্প বললেন চমৎকার দিন ছিল। ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে আহত 4। রেমিটেন্সের প্রবাহ থামিয়ে দিল রিজার্ভের পতন, জানালো বাংলাদেশ ব্যাংক। রাশিয়ার সেনাবাহিনী হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এবং শূন্যে হেঁটে 47 মিনিটে এশিয়া থেকে ইউরোপে। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই নিয়ে যেন মোটেই চিন্তিত নন সাবেক প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প সবার উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি একটি চমৎকার দিন ছিল। 15 সেপ্টেম্বর বেলা 1:30টার দিকে ফ্লোরিডায় ট্রাম্পের নিজ গলফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এফবিআই ধারণা করছে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলির পরপরই ঘটনাটি জানিয়ে ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃতিতে বলেছে, মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয়, তবে তিনি নিরাপদে আছেন। এরপর সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির। এরপরেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সেই পোস্টটি দেন। দেশের 45তম প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে তাকে নিরাপদ রাখার জন্য সিক্রেট সার্ভিস, শেরিফ রিক ব্রাশ এবং তার সাহসী ও নিবেদিত দেশপ্রেমিক এবং সমস্ত আইন প্রয়োগকারীকে ধন্যবাদও জানান সেই পোস্টে। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এনওয়াইপিডি কর্মকর্তা সহ 4 জন আহত হয়েছেন। সিটির ব্রাউন্সভিল এলাকার শাটার এভিনিউ স্টেশনে এই ঘটনা ঘটে। এনওয়াইপিডির চিফ জেফ্রি মেট্রি জানিয়েছেন, এক সন্দেহভাজনকে উদ্দেশ্য করে পুলিশ গুলি চালালে দুর্ঘটনাক্রমে সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও গুলিবিদ্ধ হন 2 সাধারণ নাগরিক। ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে এক সন্দেহভাজনকে উদ্দেশ্য করে গুলি করে পুলিশ। দুর্ঘটনাক্রমে এতে সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও সহকর্মী এক পুলিশ কর্মকর্তা এবং 2 জন সাধারণ নাগরিক আহত হন বলে জানিয়েছে এনওয়াইপিডি। মেট্রি জানান, পুলিশের কাছে থাকা টেইজার কাজ না করাতে সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হন তারা। সন্দেহভাজন ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলেও জানান মেট্রি। তাকে এর আগেও গুলি করা হয়েছে এবং আটক করা হয়েছে অন্তত 20 বার। মেট্রি আরও বলেন, পুলিশ তাড়া করলে ট্রেনে চেপে বসেন সন্দেহভাজন ওই ব্যক্তি। এরপর পুলিশ তার পিছু নিলে চাকু বের করে আঘাত করার হুমকি দেয় সে। পরে বাধ্য হয়ে গুলি চালানোর পর তাকে আটক করতে সক্ষম হন কর্মকর্তারা। আহত 2 নাগরিকের মধ্যে 49 বছর বয়সী এক ব্যক্তির মাথায় গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। আহত আরেক নারী আশঙ্কামুক্ত বলে জানান জেফ্রি মেট্রি। ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে ব্রুকডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ চিকিৎসকদের। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী রায়ান ওয়েজলি রুথ এর আগে সিবিএস নিউজের ফরেন করেসপন্ডেন্ট হলি উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উইলিয়ামস জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে তার সঙ্গে যোগাযোগ করেন রুথ। 58 বছর বয়সী রুথ স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে সহায়তার উদ্দেশ্যে ইউক্রেন গিয়েছিলেন। হলি জানান, তিনি একবার রুথের সঙ্গে ফোনে কথা বলেছেন, বাকি সময় তাদের টেক্সটের মাধ্যমে কথা হয়েছে। রুথের সাহায্যে হলি বেশ কয়েকজন বিদেশি যোদ্ধার সঙ্গে কথা বলেন। রুথ ইউক্রেনকে যেভাবেই হোক সহায়তা করার জন্য উন্মুখ ছিলেন বলে জানান হলি। রুথ ইউক্রেনে বেশ কিছু সিরিয়ান ও আফগান যোদ্ধাদের আনার পরিকল্পনার কথাও জানান। গত বছর হলির সঙ্গে রুথের শেষ কথা হয়। তখন রুথ জানান, তিনি হাওয়াইতে ছিলেন। প্রপার্টি রেকর্ড অনুযায়ী তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন নর্থ ক্যারোলাইনায়। রুথ 1990 সাল থেকে বিভিন্ন আইনি জটিলতায় জড়িত। শুরুতে ছোটখাটো অভিযোগ থাকলেও নর্থ ক্যারোলাইনা ডিপার্টমেন্ট অফ কারেকশনসের রেকর্ড অনুযায়ী 2002 সালে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী প্রমাণিত হন তিনি। হিট অ্যান্ড রান সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে রুথের বিরুদ্ধে। বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশে যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে এবং এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সেখানে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এবারে প্রবাস সংবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত মনফালকনে গরিঝিয়া ইতালির উদ্যোগে স্থানীয় বাংলা ফ্লোরিডা রেস্টুরেন্টে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে ও হাফেজ সাইফুর রহমান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলমা হযরত আল্লামা ফুলতলি কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হাফেজ মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলি। আলোচনা করেন মনফালকনের দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান ও হাফেজ মোহাম্মদ কামরুল রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল। কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মুহিউদ্দিন। গজল পরিবেশন করেন ইব্রাহিম মিয়া ও আনোয়ার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনফালকনে বাংলা কমিউনিটি নেতৃবৃন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাত মনফালকনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় এবং তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন, রাশিয়ার সেনাবাহিনী হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং শূন্যে হেঁটে ৪৭ মিনিটে এশিয়া থেকে ইউরোপে। সম্মানিত সুধী এলাকাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও জালালাবাদবাসীর মিলন মেলা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সব পরিবারে সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। 22 সেপ্টেম্বর 2024 রবিবার সন্ধ্যা 6টা, কুইন্স প্যালেস, 371157 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। আমন্ত্রণ ক্রমে মোহাম্মদ শাহিন কামালি সভাপতি, মইনুল ইসলাম সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন।
সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 2430 কোটি ডলারে। প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রবাহ বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন 2430 কোটি ডলার আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে এটি 2000 কোটি ডলারের কাছাকাছি। প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভের বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি জানান, জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন, যা রিজার্ভের বৃদ্ধির একটি বড় কারণ। তিনি আরও বলেন, বিভিন্ন সংকট কাটাতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনাবেচা করতে পারছে। বর্তমানে ডলারের দাম 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1%-এরও কম। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে জানিয়ে হোসনে আরা শিখা বলেন, আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। জনগণ নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, তারা সেই লক্ষ্যেই কাজ করছেন। রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের একটি দল তাদের সাথে যোগাযোগ রাখছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজশাহীর তেরখাদিয়ার 113 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় এই সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে বলেও জানান এই উপদেষ্টা। সিরাজগঞ্জের কাজীপুরে 744 বোতল ফেন্সিডিল সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 12 এর সদস্যরা। এ সময় তার সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব 12 সদর কোম্পানি সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গনি। আসামিরা হলেন ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দিনাজপুর জেলার শাহানুর ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 16 সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কাজীপুর হতে সিরাজগঞ্জ শহরগামী কাঠের পুল নামক ব্রিজের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে 744 বোতল ফেন্সিডিল সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরের আলোপট্টি মোড়ে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 8 জেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ 15 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর
এই প্রথম বিএনপি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কোনো প্রকার প্রতিবন্ধকতা ও গ্রেফতার ছাড়াই দলীয় কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে সেদিনই বোঝা যাবে দেশে গণতন্ত্র ফিরেছে। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে সমালোচিত করে এমন কোনো কাজ করা যাবে না, আর এমনটি করলে তাকে ধরে পুলিশে দিতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে তাদের এতিমদের দল এবং কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিঃশেষ করে দিয়ে গেছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ। সমন্বয়কদের দায়িত্বে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। এখনো আমরা সরকারে যাই নাই, মাথায় রাখতে হবে, সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদের ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে, সেই দিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে, সেই দিন ভালো কথা বলবে। আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতাকে, আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, বদনাম হয়, এমন কাজ করা যাবে না। যদি কেউ করে, আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে। পার্টিকে দুর্নামের ভাগীদার করানোর জন্য যারা এইরকম শয়তানি করবে, এইরকম দুষ্কর্ম করবে, পার্টি তাদেরকে মার্জনা করবে না। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতসী মার্লেনা। আজ পার্টির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মন্ত্রী অতসী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সূত্র জানিয়েছে, আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে প্রস্তাব করেন AAPর জাতীয় আহ্বায়ক অতিশীর নাম এবং তার এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানানোয় তাকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়। অতিশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। দিল্লির স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ব্যাপকভাবে কাজ করেছেন অতিশী। গত 15 আগস্ট দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের জন্য অতিশীকে বেছে নিয়েছিলেন কেজরিওয়াল। এ থেকে বোঝা যায় তিনি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর আগে দীর্ঘ 6 মাস কারাভোগ শেষে কারা মুক্তির মাত্র 2 দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর 1,80,000 সদস্য বাড়িয়ে 15 লাখ সক্রিয় সেনা রাখার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার 23,80,000-এ উন্নীত করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 15 লাখ থাকবে সক্রিয় সেনা। সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে চীনের পরেই থাকবে রাশিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে দেশটির। উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা দরকার উল্লেখ করে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোল্ট বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও তাদের সাবেক বিদেশি অংশীদারদের আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে পুতিন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন। সে বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 3 লাখেরও বেশি সেনা বাড়িয়েছিল রাশিয়া। মধ্য ইউরোপের চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় গত কয়েক দিনে প্লাবিত হয়েছে রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চল। এসব অঞ্চলে এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত প্রায় 5 দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী জলাশয়গুলোর পানি বেড়ে উপচে জনবসতি প্লাবিত হয়েছে। পানির স্রোতে অনেক জায়গায় সেতু ভেঙে পড়েছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 2 দশকের মধ্যে এটি ইউরোপের মধ্যাঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পোল্যান্ডের রেলওয়ে প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্রের সঙ্গে বন্যার কারণে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাইসা ইতিমধ্যে ডুবে গেছে। শহরটি প্রায় 1,250,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত হয়েছে রোমানিয়ার পূর্ব অঞ্চলীয় অধিকাংশ এলাকা। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বাসিন্দারা। এছাড়া চেক রিপাবলিকেরও অনেক অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। সড়কের পাশাপাশি টেলি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আশেপাশের এলাকা ইতিমধ্যে ডুবে গেছে। ইউরোপের অন্যতম বৃহৎ নদী দানিউবের পানি বেড়ে যাওয়ায় স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভা এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টেও বন্যার ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় এই 2 শহরে ঢুকে পড়তে পারে বন্যার পানি। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। জিরোনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা ছিল প্রতিশোধের। গতকাল রবিবারের আগে লা লিগের সর্বশেষ দুবারের মুখোমুখি দেখায় জয় পেয়েছিল জিরোনা, কিন্তু এবার একই গল্পের পুনরাবৃত্তি হতে দেয়নি হান্সি ফ্লিকের দল। লামিন ইয়ামালের জোড়া গোলের সঙ্গে দানি অলমা ও পেদ্রি গোলে জিরোনাকে 4-1 ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বার্সা। বড় জয়ের পাশাপাশি এই ম্যাচে অনিন্দ সুন্দর ফুটবল উপহার দিয়েছে কাতালান ক্লাবটি। আলাদা করে নজর কেড়েছেন 17 বছর বয়সী তরুণ রাইট উইঙ্গার লামিন ইয়ামাল। অবশ্য ইয়ামালের প্রতিভা নিয়ে সংশয় তেমন ছিল না বললেই চলে। সময়ের সঙ্গে প্রতিভার বিচ্ছুরণও হচ্ছে দ্রুতই। এ বয়সে স্পেন ও বার্সার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। গতকাল ম্যাচের ব্যবধানও গড়ে দিতে বড় ভূমিকা রাখে ইয়ামালের জোড়া গোল। শুধু যে গোল করেছেন এমন নয়, যতক্ষণ মাঠে ছিলেন জিরোনার রক্ষণের আতঙ্ক হয়েই ছিলেন ইয়ামাল। গতকালের ম্যাচে 5টি শট নিয়েছেন ইয়ামাল, যার 4টি ছিল লক্ষ্যে। গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন 10টি, 6 বারের মধ্যে 5 বারই ট্যাকলে জিতেছেন। ইয়ামাল প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষ কোচের থেকেও। জিরোনা কোচ মিশেলের মতে ইয়ামাল একদিন মেসির পর্যায়ে পৌঁছাবে। ম্যাচ শেষে মিশেল বলেছেন ইয়ামাল ব্যবধান গড়ে দিতে পারে। এবারে অন্যরকম সংবাদ। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত বসফরাস সেতুর ওপরে একটি স্যাকলাইন দিয়ে এশিয়া থেকে ইউরোপ গেলেন এস্তোনিয়ার নাগরিক জন রোজ। মোট 1074 মিটার স্যাকলাইন হেঁটে সেতুটি পার হন তিনি। এতে তার সময় লেগেছে 47 মিনিট। প্রথমে এক ব্যক্তি শূন্যে হাঁটছেন মনে হলেও একটু খেয়াল করলেই দেখা যাবে সূক্ষ্ম একটি তারের ওপর দিয়ে নির্দ্বিধায় হাঁটছেন তিনি। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর হার্নেস লাগিয়ে হেঁটে যান তিনি। অনুভূতি জানাতে গিয়ে রোজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের উপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন। 1074 মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। নিচ থেকে আসা গাড়ির শব্দ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করলেও এ সময় ওপর থেকে তুরস্কের পুরনো শহরগুলোর সঙ্গে ইস্তাম্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বলে জানান রোজ। রোজের এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লেগেছিল 47 মিনিট। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্ভাব্য হত্যা চেষ্টা থেকে রক্ষা, ট্রাম্প বললেন চমৎকার দিন ছিল। ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে আহত 4। রেমিটেন্সের প্রবাহ থামিয়ে দিল রিজার্ভের পতন, জানালো বাংলাদেশ ব্যাংক। রাশিয়ার সেনাবাহিনী হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এবং শূন্যে হেঁটে 47 মিনিটে এশিয়া থেকে ইউরোপে। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।